আজকের ভৌতিক ছায়া চ্যানেলের পক্ষ থেকে রয়েছে একজন বিধবা মেয়ে সমাজের কটু কথা উপেক্ষা করে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে পারে তারই প্রসঙ্গে। গল্পটির নাম বিধবা মেয়ে। গল্পটি সংগৃহীত হয়েছে। গল্প পাঠে আমি অঞ্জলি। রাত তখন 11:30। কলকাতার এক কোণে পুরনো ভাড়া বাড়ির জানালায় বসে এক তরুণী মেয়েটি চুপচাপ বাইরে তাকিয়ে আছে। বাইরে বৃষ্টি পড়ছে, রাস্তায় আলো আঁধারির খেলা, কাঁচের ওপারে ভিজে বাতাসে মিশে আছে এক অদ্ভুত নিঃসঙ্গতা, যেন শহরটা আজও কারো অপেক্ষায় আছে। তার নাম নীলাঞ্জনা। বয়স মাত্র 28, কিন্তু মুখের দিকে তাকালে মনে হবে 30 ছুঁয়ে ফেলেছে অনেক আগে। সাদা কটন শাড়ি, চুল এলোমেলো করে বাঁধা, চোখে গভীর ক্লান্তি। হ্যাঁ, সে বিধবা। 3 বছর আগের কথা। বিয়ের 1 বছর পরেই দুর্ঘটনায় মারা যায় তার স্বামী রজত। হঠাৎ এক ট্রাক এসে ধাক্কা দিয়েছিল রাস্তায় দাঁড়ানো মানুষটিকে, রজতকে। সেদিন থেকে নীলাঞ্জনার জীবন থেমে যায়। কিন্তু পৃথিবী তো কারোর জন্য থেমে থাকে না। অফিসে কাজ করা, সংসার সামলানো, সমাজের কটু চোখ এড়িয়ে বেঁচে থাকা, সবটাই তার একার দায়িত্ব হয়ে দাঁড়ায়। নীলাঞ্জনা এখন একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করে। দিনে ডিজাইন আর কপি লেখে, রাতে ফিরে জানালার ধারে বসে বৃষ্টি দেখে। মাঝে মাঝে পাশের ফ্ল্যাটের জানালা থেকে হালকা গিটার বাজানোর আওয়াজ আসে। তখন তার মনে হয় এখনও পৃথিবীতে কিছু সুন্দর বেঁচে আছে। কয়েকদিন হলো অফিসে নতুন একজন এসেছে, অনিরুদ্ধ। বয়স 30-এর কাছাকাছি, লম্বা, ফর্সা, একটু চুপচাপ স্বভাবের। নীলাঞ্জনা প্রথমে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু অনিরুদ্ধর চোখে একরকম নির্লিপ্ত উষ্ণতা আছে, যা কথায় বোঝানো যায় না। একদিন দুপুরবেলা ক্যান্টিনে বসে যখন সবাই গল্প করছে, তখন অনিরুদ্ধ হঠাৎ জিজ্ঞেস করলো, আপনি দুপুরে কিছু খান না? নীলাঞ্জনা হেসে বলল, খাই, তবে একা বসে। তাহলে আজ একসঙ্গে বসি না? আমি তো এখনো কাউকে চিনি না ভালোভাবে। সেদিনই প্রথম তারা একসঙ্গে বসেছিল। কিছু না বলেও কত কথা হয়। অনিরুদ্ধ বলেছিল সে আগে মুম্বাইয়ে ছিল, এখন কলকাতায় ফিরেছে। আর নীলাঞ্জনা শুধু শুনছিল। তার স্বভাবই তাই। কিন্তু সেদিনের পর থেকে যেন অফিসের বাতাসে এক অজানা পরিবর্তন আসতে লাগলো। দুপুরবেলা একসঙ্গে খাওয়া, সন্ধ্যায় লিফটে দেখা হলে ছোট্ট হাসি, মাঝে মাঝে ডিজাইন নিয়ে আলোচনা, সবকিছুই যেন এক অদ্ভুত সহজতায় গড়ে উঠেছিল। তবে পৃথিবী এত সহজ নয়। অফিসের সহকর্মীদের চোখে ধীরে ধীরে কিছু চেনা কৌতূহল ফুটে উঠল। বিধবা নীলাঞ্জনা আর নতুন ছেলে অনিরুদ্ধ, দুজন একসঙ্গে। এই ফিসফিসানি বাতাসে ছড়িয়ে পড়ল। একদিন রিসেপশনের মেয়ে শিউলি হেসে বলল, দিদি, এখন তো প্রতিদিন একসঙ্গে লাঞ্চ করছেন দেখছি। নীলাঞ্জনা কষ্টের হাসি এসে বলল, কাজের কথা হয়। কিন্তু ভেতরে যেন কেউ ছুরি চালিয়ে গেল। রাতের বেলা বাড়ি ফিরে আয়নায় নিজের মুখ দেখে সে ভাবল, আমি কি কোনো ভুল করছি? বিধবা মানেই কি চিরকাল একা থাকা? তার চোখে জল এসে গেল, কিন্তু পরক্ষণেই সে চোখ মুছে ফেলল। না, আমি অপরাধী নই, সে নিজেকে বলল। আমি শুধু মানুষ। বৃষ্টি থেমেছে। জানালার পাশে রাখা তুলসী গাছের পাতায় জমে থাকা জলবিন্দু একে একে গড়িয়ে পড়ছে নিচে। নীলাঞ্জনা চুপচাপ বসে আছে,
হাতে গরম কফির কাপ, অথচ কফি ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ। মনটা আজ অদ্ভুত লাগছে। অনিরুদ্ধ আজ ছুটিতে গেছে। মা অসুস্থ নাকি? সারাদিন যেন অফিসটা ফাঁকা ফাঁকা লাগছিল। 2 মাসের মধ্যে ওদের বন্ধুত্ব যেন অন্যরকম গভীরতা পেয়ে গেছে। প্রথমে শুধুই কাজের আলোচনা, পরে সিনেমা, বই, সঙ্গীত, ধীরে ধীরে কথা গড়িয়েছে জীবনের গল্পে। একদিন সন্ধ্যাবেলা অফিস থেকে ফেরার পথে অনিরুদ্ধ হঠাৎ বলেছিল, নীলাঞ্জনা, জানো, তোমার চোখে একটা একাকিত্ব আছে, কিন্তু সেটার ভেতরে আলো আছে। নীলাঞ্জনা অবাক হয়েছিল। জীবনে এতদিন কেউ এমনভাবে তাকায়নি তার দিকে। সে চুপ করেছিল, শুধু বলেছিল, আলো থাকলে অন্ধকারও তো থাকে। অনিরুদ্ধ হেসেছিল, কিন্তু সেই হাসির পেছনে একটা গভীরতা ছিল, যা নীলাঞ্জনার মনে ঢেউ তুলেছিল। রাতের বেলা বিছানায় শুয়ে নীলাঞ্জনা চোখ বন্ধ করলেই রজতের মুখ ভেসে ওঠে। তার হাসি, তার কণ্ঠস্বর, তাদের প্রথম বর্ষার দিন। কিন্তু সেই স্মৃতির সঙ্গে একজন অনিরুদ্ধর মুখও মিশে যাচ্ছে। সে নিজের মনে অপরাধবোধ অনুভব করে। আমি কি ভুল করছি? রজতকে ভুলে যাচ্ছি? তারপর আবার অন্য একটা ভাবনা মাথায় আসে। রজত কি চাইতো? আমি সারা জীবন একা থাকি? এই প্রশ্নের উত্তর কেউ দেয় না। শুধু জানালার বাইরে আবার বৃষ্টি নামে। একদিন দুপুরবেলা অফিসে ছোট্ট একটা ঘটনা ঘটল। নীলাঞ্জনা আর অনিরুদ্ধকে কনফারেন্স রুমে একসঙ্গে প্রজেক্ট প্ল্যান করতে দেখে এক সিনিয়র হাসতে হাসতে বলল, এই যে, তোমরা দুইজন মিলে বেশ জুটি বেঁধে কাজ করছো মনে হয়। সবার সামনে নীলাঞ্জনার মুখ লাল হয়ে গেল। অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে বলল, স্যার, অফিসে আমরা কাজের ছুটি, ব্যক্তিগত কিছু নয়। কিন্তু কথাটা বলার পরেও নীরব বিদ্রুপের হাসি টের পেল তারা। সেদিন রাতে নীলাঞ্জনা খুব কেঁদেছিল। কেউ জানেনি, শুধু ঘরের দেয়ালগুলো শুনেছিল সেই কান্নার শব্দ। 2 দিন পর শনিবার অনিরুদ্ধ ফোন করলো, আজ একটু বাইরে যাব, শুধু কফি খেতে। নীলাঞ্জনা একটু থেমে বলল, মানুষ কি বলবে? মানুষ তো সবসময় কিছু না কিছু বলবেই নীলাঞ্জনা। তুমি একবার নিজের মতো করে বাঁচতে চাও না? এই কথাটা যেন বুকের ভেতর বাজলো। সন্ধ্যায় তারা গেল গড়িয়াহাটের এক ছোট্ট কফি শপে। হালকা আলো, সুরেলা গান, টেবিলের ওপর 2টো কফির কাপ। অনিরুদ্ধ বলল, তুমি জানো, আমি ছোটবেলায় মাকে দেখেছি বিধবা অবস্থায় একা লড়াই করতে। সবাই তাকে তুচ্ছ করেছে, তাই তোমার মধ্যে সেই সাহসটা দেখি। নীলাঞ্জনা চুপ করে শুনছিল। তার বুকের মধ্যে কিছু গলে যাচ্ছিল আস্তে আস্তে। রাত 10টায় যখন সে বাড়ি ফিরল, তখন মাথায় ঘুরছিল শুধু একটাই কথা, আমি কি ভালোবাসতে পারি আবার? সমাজের বাঁধন, আত্মসম্মানের ভার আর হৃদয়ের স্পন্দন, এই 3টে যেন একে অপরের সঙ্গে লড়াই শুরু করলো। সে নিজের ডায়েরিতে লিখল, আমি বিধবা, কিন্তু আমি এখনো নারী। আমার চোখে আলো আছে, আমার হৃদয় এখনো স্পন্দিত হয়। তবে কি আমি আবার ভালোবাসবো? কাগজে কালি ছড়িয়ে গেল, কিন্তু সেই দাগ মুছল না। পরদিন সকালে জানালা খুলে নীলাঞ্জনা দেখল আকাশটা একদম পরিষ্কার। পাখির ডাক, রোদে ঝলমলে গাছের পাতা। অনেকদিন পর তার মনে হলো বেঁচে থাকা এত খারাপ নয়। তার ফোনে অনিরুদ্ধের মেসেজ, আজ তোমার হাসিটা যেন ফিরিয়ে আনো। নীলাঞ্জনা এক মুহূর্ত তাকিয়ে রইল স্ক্রিনের দিকে, তারপর নিজেই হেসে ফেলল। একটা নতুন দিনের শুরু হলো।
এইরকম আরও মজাদার গল্প পেতে ভৌতিক ছায়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তারপর বাকি গল্পটি শুনুন। আর গল্পগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকালের সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকেছে। নীলাঞ্জনা চা খেতে খেতে ভাবছিল, জীবনটা যেন একটু একটু করে বদলাচ্ছে। গত 1 মাস ধরে অনিরুদ্ধর সঙ্গে তার যোগাযোগ অনেক গভীর হয়েছে। তারা একে অপরকে না বলেও বুঝে নেয় এখন। কিন্তু এই বোঝাপড়ার পেছনে একটা অদৃশ্য ভয় কাজ করছে। সমাজের চোখ, আত্মসম্মান এবং এক বিধবার নামের ভার। একদিন হঠাৎ অফিসে গুজব ছড়ালো নীলাঞ্জনা ও অনিরুদ্ধ একসঙ্গে কোথাও ঘুরতে গেছে নাকি। প্রথমে সে পাত্তা দেয়নি, কিন্তু যখন ম্যানেজার তার রুমে ডেকে নিয়ে বলল, নীলাঞ্জনা, আমি তোমার ব্যক্তিগত জীবনের নাক গলাই না, কিন্তু এভাবে অফিসের নাম জ্বলানো ঠিক নয়, তখন তার বুকের মধ্যে যেন আগুন জ্বলে উঠল। সে ঠান্ডা গলায় বলেছিল, স্যার, আমার ব্যক্তিগত জীবনে কারো অধিকার নেই। আমি যা করি নিজের সম্মানে রেখে করি। অনিরুদ্ধ পরে শুনে ক্ষুব্ধ হয়েছিল, তুমি কেন একা সব কথা শুনবে? আমিও তো ছিলাম এই গুজবে। নীলাঞ্জনা বলেছিল, তুমি পুরুষ, তোমার জন্য সমাজে এত কথা নেই। আমি বিধবা, আমার জন্য প্রতিটা হাসিরও মানে খোঁজা হয়। তার গলায় এক টুকরো কান্না মিশেছিল। অনিরুদ্ধ শুধু চুপ করেছিল। সেদিন রাতে নীলাঞ্জনা ঘুমোতে পারেনি। বারবার ভাবছিল, এই সম্পর্কের কি ভবিষ্যৎ আছে? ভালোবাসা যদি সমাজের চোখে অপরাধ হয়, তবে কি সেই ভালোবাসা ত্যাগ করা উচিত? জানালার বাইরে চাঁদের আলো পড়ছে, চাঁদে পায়রার শব্দ। নীলাঞ্জনা মনে মনে বলল, আমাকে যদি বাঁচতেই হয় তাহলে আমি নিজের মতো করেই বাঁচব। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, নিজেকে হারিয়ে না ফেলে সম্পর্কটাকে মর্যাদা দেবে, কিন্তু সমাজের কাছে মাথা নত করবে না। কয়েকদিন পর অফিস শেষে অনিরুদ্ধ বলল, নীলাঞ্জনা, আমি আর এভাবে চলতে পারছি না, আমি তোমাকে ভালোবাসি। নীলাঞ্জনা স্তব্ধ হয়ে গেল। চারপাশের সব শব্দ থেমে গেল যেন। তার বুকের ভেতর হঠাৎ এক প্রবল ঢেউ উঠল। ভয়, লজ্জা, আনন্দ, কষ্ট সব একসঙ্গে। অনিরুদ্ধ, আমি পারবো না, সে কাঁপা গলায় বলল। কেন পারবে না? কারণ আমি বিধবা। আমার সঙ্গে থাকলে তোমারও সমাজে অপমান হবে। অনিরুদ্ধ শান্ত গলায় বলল, সমাজ কি আমাদের জীবন চালায়, নাকি আমরা নিজেরা? এই প্রশ্নের উত্তরে নীলাঞ্জনা দিতে পারেনি। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে কিছুই বলল না। পরের দিন সকালে সে একা ঘুরতে বেরিয়েছিল। দূর দূরান্তে ছুটে চলা ট্রাফিক, ফুটপাতের চায়ের দোকান, শিশুদের হাসি, সব কিছু যেন নতুন করে চোখে পড়ছিল। একটা ফুলের দোকানে দাঁড়িয়ে সে জুঁই ফুল কিনল। সাদা ফুলের গন্ধে বুক ভরে উঠল। হঠাৎ মনে হলো, সাদা রংটা শুধু শোকের নয়, শান্তিরও প্রতীক। সে তখন নিজের মনে বলল, আমি বিধবা, কিন্তু আমি জীবন্ত। আমি শুধু রজতের স্মৃতি নই, আমি নীলাঞ্জনা, একজন নারী যে আবার হাসতে শিখছে। 1 সপ্তাহ পর অফিসে যখন সবাই এক নতুন প্রজেক্টের পার্টিতে মেতে উঠেছে, নীলাঞ্জনা আর অনিরুদ্ধর এক কোণে বসেছিল। এক সহকর্মী এসে বলল, শুনেছি তোমরা দুজন নাকি খুব ভালো বন্ধু। নীলাঞ্জনা এবার নির্ভীকভাবে হেসে বলল, বন্ধুত্ব, সম্মান আর অনুভূতি সবই জীবনের অংশ, লজ্জার কিছুই নেই। ঘরের বাতাসে যেন কিছু একটা বদলে গেল। অনিরুদ্ধ তাকিয়ে রইল তার দিকে।
সেই দৃষ্টিতে ছিল গর্ব আর ভালোবাসা। সেদিন রাতে নীলাঞ্জনা জানালার ধারে বসে চাঁদের আলোয় চুল ছড়িয়ে দিল। মনে হলো জীবনের প্রতিটা আঘাতই তাকে আরো শক্ত করেছে। সে নিজের মনে বলল, সমাজের বিচার থামবে না, কিন্তু আমিও থামব না। কারণ আমি আজ শুধু বিধবা নই, আমি নারী, আমি নীলাঞ্জনা। তার ঠোঁটে হাসি ফুটল, চোখে জল চিকচিক করল, আর বাইরের আকাশে ভেসে উঠল পূর্ণিমার চাঁদ। সকালটা আজ অন্যরকম। নীলাঞ্জনা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে, চোখে হালকা কাজল দিচ্ছে। বহুদিন পর নিজেকে সাজাতে ইচ্ছে করছে তার। আজ অফিসে বড় প্রেজেন্টেশন, আর সেই প্রজেক্টের নেতৃত্বে সে নিজেই। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মনে হলো এই নারীটা সে, যে একসময় নিজেকে হারিয়ে ফেলেছিল, কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে। কনফারেন্স রুমে সবাই জড়ো হয়েছে, ক্লায়েন্ট, সিনিয়র টিমের সবাই। নীলাঞ্জনা আত্মবিশ্বাসে ভরা গলায় প্রেজেন্টেশন শুরু করলো। বিজ্ঞাপনের ধারণাটা ছিল নারী স্বাধীনতা নিয়ে। আমাকে আমার মতো থাকতে দাও। প্রতিটি স্লাইডে ফুটে উঠেছিল জীবনের গল্প, আত্মসম্মান এবং সাহসের প্রতীক। শেষ স্লাইডে নীলাঞ্জনা বলল, একজন নারী বিধবা হতে পারেন, মা হতে পারেন, কিংবা একা, কিন্তু তিনি কখনো অসম্পূর্ণ নন। সমাজের চোখ দিয়ে নয়, নিজের চোখ দিয়েই নিজেকে দেখে শেখা দরকার। ঘর নিঃশব্দ হয়ে গেল। তারপর হঠাৎ করতালিতে ভরে উঠল। ম্যানেজার, যে একসময় তাকে প্রশ্ন করেছিল, এখন নিজে দাঁড়িয়ে প্রশংসা করল। নীলাঞ্জনা, তুমি শুধু প্রজেক্ট নয়, আমাদের দৃষ্টিভঙ্গিটাও বদলে দিলে। অনিরুদ্ধ কোণে চেয়ার থেকে তাকিয়ে রইল। চোখে ছিল গর্ব আর নীরব ভালোবাসা। তবে অফিসের বাইরে সমাজ এখনো কঠিন। পাড়ার কিছু মহিলারা তার সম্পর্কে নানা মন্তব্য করতে শুরু করেছে। বিধবা হয়েও সাজে, অফিসের ছেলের সঙ্গে ঘোরে। একদিন বাজারে যাচ্ছিল সে, তখন পাশের এক প্রতিবেশী কটুকণ্ঠে বলল, এই বয়সে এত আধুনিকতা ঠিক নয় দিদি। নীলাঞ্জনা হাসল, কিন্তু এবার চুপ রইল না। বয়স, শোক কিংবা বিধবা নামের ট্যাগ, এসব দিয়ে নারী জাতির মর্যাদা মাপা যায় না। আমি যেমন তেমনই থাকব। তার গলায় কোনো রাগ ছিল না, ছিল দৃঢ়তা। চারপাশের লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। সেই মুহূর্তে নীলাঞ্জনা বুঝল ভয়টা কেটে গেছে। সন্ধ্যায় অনিরুদ্ধ দেখা করতে এলো, হাতে একটা ছোট্ট বই, রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। বইটা এগিয়ে দিয়ে বলল, তুমি বলেছিলে রবীন্দ্রনাথকে পড়া মানে নিজের ভেতরের আলো খুঁজে পাওয়া। আজ তোমাকেই সেইটি ফিরিয়ে দিচ্ছি। নীলাঞ্জনা বইটা হাতে নিয়ে বলল, অনিরুদ্ধ, আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু এখন আমি ভয় পাই না। আমি নিজেকে চিনি। অনিরুদ্ধ মৃদু হেসে বলল, তুমি জানো, এই শহরে অনেক নারী তোমার মতো হতে চায়। তোমার সাহসটাই তোমার সৌন্দর্য। একটা মুহূর্ত নীরবতা। তারপর নীলাঞ্জনা তার দিকে তাকিয়ে বলল, ভালোবাসা মানে শুধু কারো পাশে থাকা নয়, কারো স্বাধীনতাকে শ্রদ্ধা করা। অনিরুদ্ধ মাথা নোয়ালো। সেই মুহূর্তে যেন ভালোবাসা তাদের মাঝে নিঃশব্দে উপস্থিত ছিল, কিন্তু কোনো সম্পর্কের নামে নয়, সম্মানের রূপে। কয়েক মাস পর নীলাঞ্জনা নিজের ছোট্ট একটি ডিজাইন স্টুডিও খুলল, নীলা ক্রিয়েটিভস। ওখানে কাজ করে আরও 3 জন নারী, একজন সিঙ্গেল মা, একজন ডিভোর্সি, আর একজন তরুণ শিল্পী।
সে হাসি মুখে বলল, আমরা নিজেদের মতো করে কাজ করব, নিজেদের মতো করে বাঁচব। সংসারে অনুমতি লাগবে না। স্টুডিওর দেয়ালে বড় করে লেখা, আমি বিধবা নই, আমি স্বাধীন। প্রতিদিন সকালে সেই কথাটার সামনে দাঁড়িয়ে নীলাঞ্জনা নিজের মুখে হাসি ফুটিয়ে নেয়। একদিন সন্ধ্যায় সে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল। অনিরুদ্ধ ফোনে বলল, তুমি আজকাল অনেক দূরে চলে গেছো। সে হেসে বলল, না, আমি এখন শুধু নিজের কাছে ফিরে গেছি। আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে, আর তার আলোয় শহরটা যেন সোনালি রঙে রাঙিয়ে উঠছে। নীলাঞ্জনা চোখ বন্ধ করল। বাতাসে চুল উঠছে। মনে মনে বলল, আমি বিধবা মেয়ে, কিন্তু আমি দুর্বল নই। আমি আছি, আমি বাঁচি, আর আমি ভালোবাসি নিজেকে। চাঁদ উঠল, শহরের আলো ঝলমল করলো, আর তার জীবনের পৃষ্ঠা খুলল নতুন অধ্যায়ে, যেখানে নারী মানে শোক নয়, এক নতুন শুরু। শীতের সকাল, হালকা কুয়াশায় ঢাকা শহর। নীলাঞ্জনা স্টুডিওর বারান্দায় দাঁড়িয়ে গরম চা খাচ্ছে। সূর্যের আলো কুয়াশা ভেদ করে তার মুখে পড়ছে, আর সেই আলোয় যেন ঝলমল করছে তার চোখ দুটো। আজ তার স্টুডিওর প্রথম বর্ষপূর্তি। 1 বছর আগে যে নারী সমাজের চোখে ছিল অন্যরকম, আজ সে অনেকের অনুপ্রেরণা। স্টুডিওতে উৎসবের আয়োজন চলছে। মেয়েরা সবাই ব্যস্ত। রঙিন সাজসজ্জা, ব্যানার, আলো, দেয়ালে বড় করে ঝোলানো ব্যানারে লেখা, আমরা দুঃখের গল্প নই, আমরা নতুন সূচনার প্রতীক। স্থানীয় পত্রিকার এক সাংবাদিক এলো সাক্ষাৎকার নিতে। নীলাঞ্জনা মিত্র, আপনার জীবন অনেক নারীর সাহসের উদাহরণ। আপনি কি কিছু বলতে চান? নীলাঞ্জনা হেসে বলল, আমরা সবাই কিছু না কিছু হারিয়ে ফেলি জীবনে। কেউ স্বামী, কেউ পরিবার, কেউ স্বপ্ন। কিন্তু হারানো মানেই শেষ নয়। নারীর ভেতরে এমন এক শক্তি আছে যা তাকে প্রতিবার নতুন করে গড়ে তোলে। আমি শুধু সেই শক্তিটাকেই বিশ্বাস করেছি। সাংবাদিক একটু চুপ করে বলল, আপনি তো নিজেই এক গল্প। নীলাঞ্জনা হেসে উত্তর দিল, না, আমি শুধু একজন মানুষ। যেভাবে প্রতিদিন রোদ আসে, আমি তেমনি বাঁচতে শিখেছি। বিকেলের দিকে স্টুডিওর দরজায় দাঁড়িয়েছিল অনিরুদ্ধ, হাতে ফুলের তোড়া, চোখে এক শান্ত ভালোবাসা। তোমার দিনটা মিস করতে পারতাম, সে বলল। নীলাঞ্জনা মুচকি হাসল। তুমি এলে জেনে ভালো লাগলো। এটা আমার নতুন জীবন, আর তুমি তার সাক্ষী। অনিরুদ্ধ বলল, আমি তোমার পাশে আছি, কিন্তু তোমার স্বাধীনতার বাইরে নই। তুমি আজ নিজেকে যেমন প্রতিষ্ঠা করেছ, তাতেই আমি গর্বিত। নীলাঞ্জনা কিছুক্ষণ চুপ করে তার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, তুমি জানো, আমি এখন ভালোবাসাকে অন্যভাবে দেখি। এখন এটা ভরসা, মালিকানা নয়। অনিরুদ্ধ মাথা নোয়ালো। তাই হয়তো আমি তোমাকে ভালোবাসি, কারণ তুমি নিজেকে হারাওনি। তাদের মাঝে নীরবতা নেমে এলো, কিন্তু সেটি ছিল গভীর, প্রশান্ত নীরবতা। রাতের অনুষ্ঠানে সবাই হাততালি দিচ্ছে। স্থানীয় এক সমাজকর্মী মঞ্চে উঠে বলল, নীলাঞ্জনা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যও এক আলো। সে প্রমাণ করেছে বিধবা মানে শেষ নয়, বরং নতুন করে শুরু করা। এই কথায় নীলাঞ্জনার চোখে জল এসে গেল, কিন্তু সেটি দুঃখের নয়, আনন্দের। সে বলল,
আমি চাই আমাদের মেয়েরা যেন নিজেদের পরিচয় নিজেরাই তৈরি করে, কারো দেওয়া ট্যাগে নয়। পুরো হল হাততালিতে মুখরিত হয়ে উঠল। রাতের শেষে সবাই চলে গেলে স্টুডিওর সামনে দাঁড়িয়েছিল নীলাঞ্জনা ও অনিরুদ্ধ। আকাশে তখন তারার মেলা। নীলাঞ্জনা বলল, রজতকে হারানোর পর মনে হয়েছিল জীবন থেমে গেছে, কিন্তু আজ বুঝেছি জীবন থেমে থাকে না, আমরাই মাঝপথে থেমে যাই। অনিরুদ্ধ বলল, তুমি থামোনি, তাই তোমার আলো আজ আমাদেরকেও আলোকিত করেছে। নীলাঞ্জনা হেসে উত্তর দিল, এই আলোটা যেন কখনো নিভে না যায়। তারা দুজন একসঙ্গে আকাশের দিকে তাকালো, যেখানে চাঁদ আর তারা মিলেমিশে এক অদ্ভুত শান্তির ছবি এঁকে রেখেছে। পরদিন সকালে সূর্য উঠতেই জানালার পাশে বসে নীলাঞ্জনা ডায়েরি খুলল। শেষ পাতায় লিখল, আমি নীলাঞ্জনা। একসময় আমাকে বলা হতো বিধবা মেয়ে। আজ আমি একজন নারী, একজন সৃষ্টিকর্তা, একজন মানুষ। আমি সমাজকে চ্যালেঞ্জ করিনি, শুধু নিজেকে খুঁজে পেয়েছি। আর আমি এখন জানি ভালোবাসা মানে নিজেকে মেনে নেওয়া। ডায়েরি বন্ধ করে সে জানালার বাইরে তাকালো। রোদে ঝলমল করছে শহর, বাতাসে উড়ছে নতুন দিনের গন্ধ। বাতাসে মিশে আছে তার হাসি, তার সাহস, আর সেই চিরন্তন সত্য, একজন বিধবা মেয়েও পারে পৃথিবী বদলাতে।